সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার আব্দুর রহিম, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, কনসালটেন্ট, প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো প্লুরাল ইফিউশন। এই প্লুরাল ইফিউশনটা কি? ইফিউশন তো যে কোনো একটা কালেকশন জমা হওয়া। কোথায় প্লুরাল কখন বলবো? আমরা জানি দুইটা প্লুরা আমাদের শরীরের মধ্যে আছে। একটা হলো লাঙের গায়ে, ফুসফুসের গায়ে একটা, আরেকটা হলো চেস্ট ওয়ালের গায়ে। এই দুইটার মাঝখানে যখন নাকি আপনার কোনো কালেকশন হয় তখন আমরা বলি প্লুরাল ইফিউশন। এখন এই প্লুরাল ইফিউশন আমরা তো জানি না। একজন রোগী আমার কাছে আসছে, দেখা গেল আমি একটা এক্সরে নিয়ে আসছে, স্যার আমার এক্সরেটা এরকম এক সাইড সাদা হয়ে আছে। এখন এটার মধ্যে পানি আছে কি না, না পুজ আছে, সেটা আমরা কিন্তু প্রথম অবস্থায় বুঝি না। তাহলে এখন আমাদের জানতে হবে এই ইফিউশনটার মধ্যে কি কি থাকতে পারে। ভিতরে যদি বুকের মধ্যে যদি শুধু পানি থাকে তখন আমরা এটাকে বলি সিম্পল প্লুরাল ইফিউশন। কখনো কখনো এটার মধ্যে রক্ত থাকে, তখন আমরা এটা বলি হিমোথোরাক্স। কখনো কখনো এটার মধ্যে পুজ থাকে, তখন আমরা এটাকে বলি পায়োথোরাক্স। কখনো কখনো এটার মধ্যে কাইল নামে একটা পদার্থ আছে, যখন এটাকে আমরা কাইলোথোরাক্স বলি। আবার কখনো কখনো দেখা যায় কিডনির সমস্যার কারণে কিডনি বড় হইতে হইতে অনেক সময় চেস্টের মধ্যেও কিন্তু ইউরিনও চলে আসে, তখন আমরা তাকে বলি ইউরিনোথোরাক্স। আরও থোরাক্স আছে, কিন্তু ওগুলি আমাদের জানার এই মুহূর্তে দরকার নাই। আপনারা এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে এটার মধ্যে কি আছে? যদি আমরা বেড সাইড একটা অ্যাসপিরেশন করি, রোগীকে শোয়ায় যদি আমরা একটু সিরিঞ্জ দিয়ে ফ্লুইডটা ড্র করি, তাহলে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়ে যাব যে আমাদের এটা কি শুধু পানি আছে, না পুজ আছে, না ব্লাড আছে, না ব্লাড এবং পানি মিক্সড করা আছে। আমরা কিন্তু এটা ধরে ফেলতে পারি। একটা রোগী আমাদের কাছে কি নিয়ে আসবে, কেন আসবে? প্রথম যে জিনিসটা আসবে সেটা হলো তার শ্বাসকষ্ট এবং কাশি। কখনো কখনো সে বসতে পারে আমার বুকের এক পাশে ব্যথা, আবার কখনো কখনো তার ফিভারের হিস্ট্রি দিতে পারে। তাহলে এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের কাছে রুগীরা আসবে। আচ্ছা, রুগীরা এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের আসলো, তখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এটার কজটা কি, কেন তার মধ্যে এই পানিটা জমলো। সিম্পল ইফিউশন বলতে কিন্তু আমরা বলি যে শুধু বুকের মধ্যে পানি জমাটা, আর বাকিগুলি আমরা আপাতত সরাই রাখি, কারণ এক একটা টপিক এক এক দিনে তো আমি আলোচনা আপনাদের সাথে করব। এখন এই ইফিউশনের কারণগুলি কি কি আমরা সেটা আমাদের জানতে হবে। সেটা প্রথম যদি কারণ হয়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম যেই কারণ সেটা হলো টিউবারকুলোসিস, দ্বিতীয় যেই কারণ সেটা হলো নিউমোনিয়া, এবং তৃতীয় যে কারণ সেটা হলো ক্যান্সার। এই ক্যান্সার কি কি হইতে পারে? এই ক্যান্সার যদি আপনার ফুসফুসের নিজস্ব ক্যান্সার হইতে পারে, এই ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হইতে পারে, এই ক্যান্সার কিডনি ক্যান্সার হইতে পারে, এই ক্যান্সার লিভার ক্যান্সার হইতে পারে, এই ক্যান্সারটা আবার ব্রেন ক্যান্সার হইতে পারে, যে কোনো জায়গাতে প্রোস্টেট ক্যান্সার হইতে পারে, গাটের থেকে আসতে পারে। যে কোনো ক্যান্সারের কারণে কিন্তু বুকের মধ্যে প্লুরাল ইফিউশন নিয়ে আমাদের কাছে আসে। এখন টিউবারকুলোসিসের কারণে যদি হয়, তাহলে টিউবারকুলোসিসের কারণে তো আমরা একটা হিস্ট্রি থাকবে যে লং টার্ম তার একটা জ্বর আসতেছে, ইভিনিং ডাইস, মানে সন্ধ্যার দিকে জ্বর আসে, আবার রাতে তার সেই জ্বরটা ঘাম দিয়ে সেরে যায়। এই টিউবারকুলোসিসের কারণে আবার কিন্তু দুইভাবে হয়। একটা হলো ফুসফুসের নিজস্ব টিউবারকুলোসিসের কারণে, আবার দেখা গেল ওই টিউবারকুলোসিসটা তাকে প্লুরাল ওয়াল, যেটা প্লুরাল ওয়ালের মধ্যে যে প্লুরাটা আছে সেইটার কারণে কিন্তু আমাদের এই ইফিউশনটা জমতে পারে। আরেকটা কারণ যেটা আমরা বলছি সেটা হলো নিউমোনিয়া। বাংলাদেশে দেখা গেল যে বাচ্চাদের তো আছেই, বয়স্কদেরও নিউমোনিয়া হয়। বয়স্কদের অনেক দিন তাদের ডায়াবেটিসের কারণে, কোনো কারণে যদি তার অ্যান্টি ক্যান্সার থেরাপি পাচ্ছে, সেটার কারণেও কিন্তু তার ইমিউনিটি যখন ফল করে তখনও কিন্তু তার নিউমোনিয়ার কারণে হয়। এই নিউমোনিয়ার থেকেও কিন্তু তার প্লুরাল ইফিউশনটা হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা প্লুরাল ইফিউশন, বা কিভাবে ডায়াগনোসিস করবো? প্রথমত আমরা হিস্ট্রি নিব। হিস্ট্রি নিয়ে তো আমরা জানতে পারবো যে তার একটা আইডিয়া পাবো আমরা যে তার কতদিন যাবৎ জ্বর, বা কতদিন যাবৎ তার শরীরে কোনো ক্যান্সার আছে কিনা, এগুলি হিস্ট্রি নিয়ে। নিউমোনিয়াটা তার অনেক দিন ডায়াবেটিস আছে কিনা, বাচ্চাদের খুব হাই টেম্পারেচার উঠছিল কিনা, এগুলি হিস্ট্রি নিলে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে যাব। আবার যদি আমরা একটা এক্সামিন করি, এক্সামিন করলে সেই কি পাবো আমরা যেই পাশে তার ইফিউশনটা জমছে সেখানে কিন্তু তার কোনো, যদি আমরা স্টেথোস্কোপ দিয়ে যদি আমরা বুকে দেখি, তাহলে কিন্তু তার কোনো ব্রেথ সাউন্ড আমরা পাবো না। তখন আমরা ধরে নিতে পারবো যে এই লাংটা তার চুপসায় গেছে, বা পানির কারণে যে কোনো একটা পাশে চেপে গেছে, যার কারণে ফুসফুসের সাউন্ডটা কিন্তু আমরা পাবো না। তার মানে ব্রেথ সেন্ড অ্যাবসেন্ট পাবো। এছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলি আমরা বুকের মধ্যে করি সবগুলি কিন্তু আমরা অ্যাবসেন্ট বা ডিমিনিশড পাবো।
আচ্ছা, এক্সামিন করলাম। এরপরে ধরি আমরা একটা এক্সরে করবো, বুকের একটা এক্সরে, পিএ ভিউ যেটা চেস্ট এক্সরে, সেটা যে কোনো জায়গায় হয়, একটা এক্সরে করে একটু জানার বিষয় যে নর্মালি কিন্তু এই বুকের মধ্যে সবসময় 5 থেকে 15 ml পানি কিন্তু থাকে। কখনই এক্সরেতে এই পানিটা ধরা পড়বে যখন 300 ml এর বেশি পানি যদি জমে যায় বুকের মধ্যে, তখন কিন্তু এইটা আবার এক্সরেতে ধরা পড়বে। আবার কিছু এক জাতের এক রকমের এক্সরে আমরা করি যে যেই পাশে তার এই সমস্যা আছে সেই পাশে সবাই যদি আমরা একটা এক্সরে করি, যেমন রাইট বা লেফট ডিকোপিটাস ভিউ যদি করি, তাহলে কিন্তু খুব অল্প পরিমাণ পানিতেও আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি যে তার পানি আছে বুকের মধ্যে, মানে ইফিউশন আছে। আবার কারো কারো দেখা যায় মোডারেট আছে, এটা গেল স্মলের ক্ষেত্রে যে অল্প পরিমাণ পানি। কখনো কখনো মোডারেট মানে আমরা 3টা জোনে ভাগ করছি আমাদের চেস্টটাকে, বুকের অংশ, উপরের অংশ, নিচের অংশ, মিডিল অংশ, এই 3টা ভাগে ভাগ করে যদি মোডারেট হয় তাহলে আমরা দেখবো যে উপরের কিছু অংশ লাং দেখা যাচ্ছে, তাহলে নিচের অংশে লাং নাই, তখন আমরা এটাকে বলি মোডারেট ইফিউশন হয়েছে। আবার যদি দেখি যে না, পুরা একটা পাশ তার সাদা হয়ে আছে, ওপেক হয়ে আছে, তখন কিন্তু আমরা সেটাকে বলি যে মেসিভ প্লুরাল ইফিউশন। এই মেসিভ প্লুরাল ইফিউশন এবং যখন মেসিভ হয় তখনই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসে এবং খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। তার তো একটা লাং তখন অকেজো হয়ে যায়, একটা ফুসফুস দিয়ে তখন সে শ্বাস নিতে থাকে, তখন তার শ্বাস নেওয়ার জন্য খুব সমস্যা হয়। এরপরে যদি আমরা চিন্তা করি যে এই এক্সরে করলাম একটা, বাকিটুকু এরপরে যদি আমরা একটা সিটি স্ক্যান করি, তাহলে কিন্তু এই সিটি স্ক্যানটায় বলে দিবে যে অন্য কোনো কজ তার আছে কিনা। অন্য কজ কি থাকতে পারে, যেমন তার ফুসফুসের মধ্যে কোনো টিউমার দেখা যাচ্ছে কিনা, তার ফুসফুসের মধ্যে কোনো পর্দা আছে কিনা, ট্র্যাপ হয়ে আছে কিনা লাংটা, এগুলি কিন্তু অপোজিট ফুসফুসটার অবস্থা কি, তার হার্টের অবস্থা কি, এগুলির কারণে কিন্তু হইতে পারে। আবার এই যে আমি যে কজগুলি বললাম, 3টা কজ মেইনলি, এছাড়াও কিন্তু আরো অনেক কজগুলি আমাদের কাছে আছে যেগুলো আপনাদের জানা দরকার। কারো রেনাল ফেলিউর হইলো, তাহলে কিন্তু তার দুই পাশেও পানি নিয়ে আসতে পারে। কারো হার্ট ফেলিউর হইলো, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে প্লুরাল ইফিউশন নিয়ে আসতে পারে। কারো ক্ষেত্রে দেখা গেল যে আপনার লিভার ফেলিউর হইলো, যেটাকে আমরা সিরোসিস অফ লিভার বলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইফিউশন নিয়ে আসতে পারে। সেটা বাইলেটারাল ইফিউশন হইতে পারে, ইউনিলেটারাল ইফিউশন হইতে পারে। এখন এই ইফিউশনের যে বুকের মধ্যে যে পানিটা আছে, এই পানিটাকে যদি আমরা ড্র করে নিয়ে আসি, মানে অ্যাসপিরেশন করে নিয়ে আসি, সেই পানিটা যদি আমরা চোখে দেখলেই কিন্তু আমরা অনেকটা বুঝে ফেলতে পারি যে এই পানিটা কি এক্সোডেটিভ না ট্রানজুডেটিভ। এক্সোডেটিভ ফ্লুইডটা কি, এক্সোডেটিভ ফ্লুইডটা ভিতরে যখন থাকে তখন এটা 2টা কারণে মেইনলি হয়। একটা যদি ইনফেকশন বা ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে তাহলে এক্সোডেটিভ হবে, আর যদি ক্যান্সারের কারণে হয়ে থাকে তাহলে সেটা এক্সোডেটিভ হয়ে যাবে। আর ট্রানজুডেটিভ কি, ট্রানজুডেটিভ মানে হলো যেখানে ফ্লুইডের মধ্যে প্রোটিনের পরিমাণটা কম থাকে, আর এক্সোডেটিভের মানেটা কি, সেখানে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে। সাধারণত হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর এবং আপনার লিভার ফেলিওরের কারণে যেগুলি হয় সেটা সাধারণত ট্রানজুডেটিভ ফ্লুইড আমরা পাই। সেটা কারণটা কি, ফ্লুইডের থেকে আমাদের প্রোটিনটা বের হয়ে যাচ্ছে শরীর থেকে এই ধরনের রোগগুলির কারণে, যার জন্য ওই ফ্লুইডটাকে ধরে রাখতে পারতেছে না, যার ফলে সেই ফ্লুইডটা আমাদের এই লাংসের মাঝখানে, লাংস এবং চেস্ট ওয়ালের মাঝখানে জমে যাচ্ছে। এটা হলো ট্রানজুডেটিভ। এখন এগুলি আমি কেন বলতেছি, এগুলি আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি আসব, যে যদি এই এক্সোডেটিভ ফ্লুইড হয় তাহলে ডায়াগনোসিসটা একদিকে যাবে, আর যদি ট্রানজুডেটিভ ফ্লুইড হয় তাহলে এই ডায়াগনোসিসটা আরেক দিকে যাবে। আচ্ছা, এখন এই ফ্লুইডটাকে আমরা আর কি টেস্ট করতে পারি? এই ফ্লুইডটার মধ্যে, ফ্লুইডটা আমরা তো প্রথমে নিয়ে গেলে প্রথমে তাকে বলবে যে এটা ফিজিক্যাল টেস্টটা করব। ফিজিক্যাল টেস্টটা মানে আমরা দেখে যেটা পাচ্ছি সেটা আমরা একটা রিপোর্ট পাবো। এরপরে যেটা আসবে, যেটার মধ্যে কি পুজ আছে নাকি রক্ত আছে নাকি রক্ত মিশানো পানি আছে, সেটা তারা বলে দিতে পারে যে এটা হিমোরেজিক নাকি স্ট্রোকালার, এগুলি বলে দেয়। এরপরে যে টেস্টটা করতে পারি আমরা এই ফিউশনের ফ্লুইডটা নিয়ে, সেটা হলো বায়োকেমিক্যাল টেস্ট। বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল, প্রোটিন কতটুকু আছে, গ্লুকোজ কতটুকু আছে, তার এডিএ বেশি কিনা। এডিএ বেশি যদি হয় তাহলে আমাদের একদিকে ডায়াগনোসিসটা চলে যাবে, প্রোটিন বেশি থাকলে একদিকে চলে যাবে। এই গেল আপনার বায়োকেমিক্যাল টেস্ট। এরপরে আসলে সাইটোলজি মানে এই ফ্লুইডটার মধ্যে কি কি সেল থাকে, রক্তের সেলগুলি থাকে, এই সেলগুলি দিয়ে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন যদি কারো যদি নিউট্রোফিল কাউন্ট বেশি থাকে তখন আমরা এটা চিন্তা করবো যে এটা তার হয়তো নিউমোনিয়ার কারণে এই পানি আসছে। কারো যদি আপনার লিম্ফোসাইট কাউন্টটা বেশি থাকে তখন আমরা চিন্তা করবো এটা হয়তো টিউবারকুলোসিসের কারণে এই পানিটা তার বুকের মধ্যে জমছে। কারো যদি আপনার আরবিসি বেশি থাকে তখন আমরা চিন্তা করি হয়তো ক্যান্সারের কারণে বেশি আসছে। এইগুলি ডিপেন্ড করে তারপরে আপনার আরও যে টেস্টগুলি আছে যেমন বায়োকেমিক্যাল আর এএফবি
খুঁজতে পারি, আমরা গ্রাম স্টেন এফবি খুঁজতে পারি, তখন আমরা কিন্তু জীবাণুর সরাসরি ডায়াগনোসিস করতে পারি যে কোন জীবাণুর কারণে আপনার এই ফ্লুইডটা জমছে। তখন কিন্তু সেইভাবে আমরা তাকে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট আমরা দিতে পারি। এভাবে আমরা ফ্লুইডটা টেস্ট করে তার একটা ডায়াগনোসিস চলে আসতে পারি। আচ্ছা, এবার আমরা ডায়াগনোসিস করলাম, এখন আমাদের ট্রিটমেন্টের প্যাটার্নটা কী হবে? প্রথম হলো যেহেতু সে শ্বাস নিতে পারছে না, প্রথমে আমরা তাকে এই পানিটাকে আমরা বাইর করার চেষ্টা করব। এই পানিটা কীভাবে আমরা বের করতে পারি? এই পানিটাকে আমরা অ্যাসপিরেশন করে বের করতে পারি, যেটা আমরা চেম্বারের টেবিলে বসে এই বিছানার মধ্যে বসে আমরা করার ব্যবস্থা করতে পারি। তখন সে একটু রিলিফ পাবে, তার শ্বাসকষ্টটা কমবে। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি যে চেস্ট ড্রেন টিউব আমরা বসাই দিতে পারি। সেখানে আমরা চেস্ট ড্রেনটা টিউবটা বসায় দিতে পারলে সেখানে সেই পানিটা খুব দ্রুত চলে আসবে এবং লাংটা তাড়াতাড়ি ইনফ্লেট করবে বা এক্সপ্যান্ড করবে, রোগী কিন্তু শ্বাসকষ্টটা কমে যাবে। এরপরে আরেকটা যেটা করতে পারি, কিছু কিছু জিনিস আছে যেগুলো রোগ আছে যেগুলি নাকি লং টার্ম এই পানিগুলি আসতে থাকে, সেই ক্ষেত্রে হয়তো আমরা ইনডিউলিন ক্যাথেটার একটা বলি আমরা, সেটা আমরা বুকের মধ্যে ফিট করে দেই এবং রোগীর সুবিধার মতো সেই পানিটাতে সে নিজের ইচ্ছা মতো বের করে নিতে পারে। আবার যখন সে কোনো একটা কাজে থাকবে, সেই বাল্বের মতো একটা যন্ত্র আছে, সেটা বন্ধ করে রাখলে সেটা কিন্তু আবার ওইভাবেই থাকবে। তখন এইভাবেই আমরা কিন্তু এটার ট্রিটমেন্ট করতে পারি। কখনো কখনো দেখা গেল যেগুলি আমরা ট্রানজুডেটিভ যে ফ্লুইডগুলি আমরা বলি, এই ট্রানজুডেটিভ ফ্লুইডে সাধারণত আমরা টিউব ইনসারশন করতে চাই না, কারণ এগুলি কিন্তু বের করা যায় না। তখন আমরা কী করি, প্রথমত আমরা অ্যাসপিরেশন করে দিই। অ্যাসপিরেশন করে দিলে তার হয়তো ডিস্টেন্সটা একটু কমে আসবে এবং পরবর্তীতে যদি আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট করি, যে রেনাল ফেলিওরের ট্রিটমেন্ট করি, কি লিভার ফেলিওরের ট্রিটমেন্ট করি, হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট করি, তখন কিন্তু অটোমেটিকলি এই পানিগুলি তার নিজস্ব ট্রিটমেন্টের কারণেই কিন্তু এই পানিগুলি তখন হ্রাস পাবে এবং কমে যাবে এবং রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এখন এই নর্মাল যে ফ্লুইড, এই ফ্লুইডের কারণে অনেক সময় দেখা গেল আমরা ওই টিউব দেওয়ার পরে বা অ্যাসপিরেশনের করার পরে আমরা কিন্তু বাইরের থেকে অনেক সময় ইনসার্ট করে দিই ইনফেকশন। এই জন্য আমরা বলি যে যত্রতত্র যেখানে সেখানে আপনারা এই টিউবটা বসাতে যাবেন না এবং যেখানে সেখানে সব ডাক্তার দিয়ে আপনারা এই অ্যাসপিরেশন করতে যাবেন না। অনেক সময় দেখা গেল যে একটার মধ্যে শুধু আপনার পানি আছে, কিন্তু একজন অনভিজ্ঞ লোক যদি সেই পানিটা বের করতে গিয়ে সিরিঞ্জ দিয়ে উল্টা আপনার ভিতরে বাতাস প্রবেশ করাই দিতে পারে এবং এতে হয় কি, তখন আপনার শ্বাসকষ্টটা আরও বেড়ে যাওয়ার চান্স থাকে। সুতরাং খুব বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া আপনারা বুকে চেস্ট ড্রেনও দেওয়াবেন না, আমার অনুরোধ এটা, এবং সবাইকে দিয়ে আপনি পানি বের করারও চেষ্টা করবেন না। তাহলে হয় কি, আপনার জীবনে ভালো করতে গিয়ে অনেক সময় জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। কি হইতে পারে, দেখা গেল এই প্রথমত যে বললাম যেটা যে পানিটা বের করতে গিয়ে সে উল্টা আরও বাতাস ঢুকিয়ে দিল। একদিকে আপনার পানি আছে, তার সাথে আবার বাতাসের প্রেশার, এই দুইটার কারণে কিন্তু উল্টা রোগী আরও খারাপ হয়ে যাবে। আরেকটা কি হতে পারে, দেখা গেল তার কোনো ইনফেকশন নাই, সিম্পল একটা পানি, সেই পানিটার মধ্যে সে বাইরের থেকে সিরিঞ্জের মাধ্যমে বা তার স্টেরিলিটি মেনটেন না করাতে সেখানে কিন্তু একটা ইনফেকশন হয়ে যেতে পারে। টিউব আপনারা জানেন, টিউব একটু প্লাস্টিকের একটা টিউবের নল, সেটা যদি আপনি ঢুকাইতে যায়, সেটা যদি স্টেরিলিটি প্রবেশ করাতে আগে স্টেরিলিটি যদি মেনটেন করা না হয়, তাহলে কিন্তু সেটা ঢুকানোর সাথে সাথে কিন্তু আপনার দেখা যায় 2 দিন পর থেকে রুগীর হয়তো জ্বর ছিল না, আপনি এটা করতে গিয়ে রুগী আরও জ্বর বেড়ে গেল এবং আলটিমেটলি আস্তে আস্তে, যেটা আমি বলতেছি যে এক সময়তে ওই পানিটা আপনাকে পুজে রূপান্তরিত হয়ে যাবে। তখন আমরা বলি ওইটাকে এম্পাইমাথোরাসিস। এই এম্পাইমাথোরাসিস হইলে কিন্তু তখন আবার একটা বড় একটা বিপদের সম্মুখীন হয়ে যায় রুগী। কীরকম, এম্পাইমাটা কয়েকদিন থাকার পরে 2 সপ্তাহ পরে কিন্তু সেটা একটা থিকেন্ড হয়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে ফুসফুসের উপরে, এবং তখন এই পর্দাটাকে কিন্তু নর্মালি কিন্তু রিমুভ হয় না, অনেক সময় ওষুধে ভালো হয় না, তখন কিন্তু তাকে বুক বড় বড় করে অপারেশন করে আমাদের কিন্তু ডিকোটিকেশনে চলে যেতে হয়। কখনো কখনো যদি এই পর্দা দীর্ঘদিন থাকে, মোর দেন 3 মান্থ, তাহলে কিন্তু অনেক সময় ফুসফুসও নষ্ট হয়ে যায়, কখনো কখনো ফুসফুসের অংশও নষ্ট হয়ে যায়। তখন কিন্তু ওই ফুসফুসের ওই অংশ বা টোটাল ফুসফুসটা অনেক সময় আমাদেরকে কেটে বাদ দিতে হয়। সুতরাং এই জিনিসগুলি আপনাদের খেয়াল রাখতে হবে। যত্রতত্র বুকে পানি আসা মানেই যে যেখানে পারলো আপনারা চলে গেলেন, তারা আপনাকে বলল, আপনি এগুলি ট্রিটমেন্ট নিয়ে নিলেন, ব্যাপারগুলি কিন্তু অত সহজ না। কারণ আমরা হয়তো সবসময় আমরা ভালো অবস্থায় পাই না, আমরা যেহেতু থোরাসিক সার্জন স্পেশালিস্ট, আমাদের কাছে হয়তো আপনাদের সরাসরি আপনি আসতে পারেন না। এই জন্যই আমাদের এই ভিডিওগুলি করা, যাতে আপনারা সরাসরি আমাদেরকে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন, যাতে আপনাদের সেফটি বাড়ে। আমরা জানি একজন রোগীর ভোগান্তি শুধু কিন্তু রোগীর ভোগান্তি না, তার পরিবারের ভোগান্তি, তার সমাজের ভোগান্তি, দেশের ভোগান্তি। সুতরাং আমাদের কাছে যদি আপনারা সরাসরি চলে আসতে পারেন এবং আর্লি আওয়ারে, তাহলে কিন্তু আমরা
এই ট্রিটমেন্টগুলি খুব সহজে করে দিতে পারে এবং রোগীরা খুব সহজেই বাড়ি চলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আবার কারো যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার এবং পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন সবাই।